ও স্নেহের 2024 সালের নতুন বছরের সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সপ্তম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের কোশ্চেন পেপার নিয়ে। দেখো, সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা সপ্তম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 25 আর সময় তোমাদের রয়েছে 50 মিনিট। একে দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো পাঁচটি, প্রতিটি প্রশ্নে মান 1 করে 1 × 5 = 5। প্রথম, তুগলক বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গিয়াসউদ্দিন বলবান, গিয়াসউদ্দিন তুগলক, মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ শাহ তুগলক। উত্তর হবে গিয়াসউদ্দিন তুগলক। প্রশ্ন, পাগলা রাজা বলা হয় ইলতুৎমিশকে, আলাউদ্দিন খলজিকে, মোহাম্মদ বিন তুগলককে, ফিরোজ শাহ তুগলককে। উত্তর হবে মোহাম্মদ বিন তুগলককে। পরের প্রশ্ন, দিল্লিতে রেশন ব্যবস্থা প্রবর্তন করেন মোহাম্মদ বিন তুগলক, আলাউদ্দিন খলজি, ফিরোজ শাহ তুগলক না ইলতুৎমিশ। উত্তর হবে আলাউদ্দিন খলজি। প্রশ্ন, দাগ ও হুলিয়া ব্যবস্থা চালু রেখেছিলেন বাবর, হুমায়ুন, শেরশাহ না আকবর। উত্তর হবে শেরশাহ। প্রশ্ন, ভারতবর্ষের প্রথম মুঘল বাদশাহ ছিলেন আকবর, বাবর, হুমায়ুন না শেরশাহ। উত্তর হবে বাবর। প্রশ্ন, হৌজ-ই সুলতানি খনন করেছিলেন ইলতুৎমিশ, গিয়াসউদ্দিন বলবান, আলাউদ্দিন খলজি, গিয়াসউদ্দিন তুগলক। উত্তর হবে ইলতুৎমিশ। পরের প্রশ্ন, মুঘল আমলে ভারতের প্রধান বন্দর ছিল গুজরাট, মুলতান, মালাবার না মহারাষ্ট্র। উত্তর হবে মুলতান। পরের প্রশ্ন, ইউরোপ থেকে জলপথে প্রথম ভারতে আসে ওলন্দাজরা, ফরাসিরা, ইংরেজরা না পর্তুগিজরা। উত্তর হবে পর্তুগিজরা। দুয়ে দাগে রয়েছে অতি সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো পাঁচটি, প্রতিটি প্রশ্নে মান 1 করে 1 × 5 = 5। প্রথম, মোহাম্মদ ঘুরি কত খ্রিস্টাব্দে মারা যান? উত্তর লিখবে 1206 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি মারা যান। প্রশ্ন, খলজি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর লিখবে জালালউদ্দিন ফিরোজ খলজি। প্রশ্ন, পানিপথের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? উত্তর লিখবে 1526 খ্রিস্টাব্দে। প্রশ্ন, কবে কাদের মধ্যে ঘরগড়ার যুদ্ধ হয়েছিল? উত্তর লিখবে 1529 খ্রিস্টাব্দে বাবর ও আফগানদের মধ্যে ঘরগড়ার যুদ্ধ হয়েছিল। দিন ইলাহি কি? উত্তর লিখবে সুলো-ই-কুল আদর্শের ভিত্তিতে আকবর একটি ব্যক্তিগত মৎস্য গড়ে তুলেছিলেন যাকে বলা হয় দিন ইলাহি। প্রশ্ন, পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল এবং কে পরাজিত হয়েছিল? 1556 খ্রিস্টাব্দে আকবরের অভিভাবক বৈরাম খাঁ ও হিমুর মধ্যে হয়েছিল, হিমু পরাজিত হয়েছিলেন। ভাস্কো দা গামা কত খ্রিস্টাব্দে ভারতে আসে? উত্তর লিখবে 1498 খ্রিস্টাব্দে। প্রশ্ন, দিল্লি ও দৌলতাবাদের মধ্যে পথ বানানো হয় কার সময়? উত্তর লিখবে মোহাম্মদ বিন তুগলকের সময়। তিনি দাগে রয়েছে 2 থেকে 3টি বাক্যে উত্তর দাও যে কোনো দুটি, প্রতিটি প্রশ্নের মান 2 করে 2 × 2 = 4। প্রথম, আলাউদ্দিন খলজি কেন বাজার দর নিয়ন্ত্রণের ব্যবস্থা চালু করেছিলেন? উত্তর লিখবে আলাউদ্দিন খলজির শাসন ব্যবস্থা পুরোপুরি সামরিক শক্তির ওপর নির্ভরশীল ছিল, তাই তিনি এক বিরাট সৈন্যদল গঠন করেন এবং ওই সৈন্যদের বেতন নির্দিষ্ট করে দেন। এই বিরাট সেনাবাহিনীর ব্যয় নির্বাহ ও দিল্লির নাগরিকদের স্বল্পমূল্যে ভোগ্যপণ্য সরবরাহের জন্য আলাউদ্দিন খলজি সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম ঠিক করে দেন। সুলতানের ঠিক করে দেওয়া দামের থেকে বেশি দাম নিলে বা ক্রেতাকে ওজনে ঠকালে কঠোর শাস্তি দেওয়ার বিধান ছিল। পরের প্রশ্ন, ইলতুৎমিশকে দিল্লি সুলতানির প্রকৃত প্রতিষ্ঠাতা কেন বলা হয়? উত্তর লিখবে সদ্য গড়ে ওঠা সুলতানি সাম্রাজ্যকে ইলতুৎমিশ কৌশলে দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠা করেছিলেন। তিনি ক্রমাগত যুদ্ধ করে বিদ্রোহীদের দমন এবং মঙ্গোলদের সঙ্গে সরাসরি যুদ্ধ করার সম্ভাবনা এড়িয়ে গিয়ে কৌশলে দিল্লি সুলতানিকে রক্ষা করেছিলেন। এই কারণে তাকে দিল্লি সুলতানির প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। পরে পাট্টা ও কাবুলিয়াত কি? উত্তর লিখবে দিল্লির সিংহাসনে বসার পর শেরশাহ রাজস্ব ব্যবস্থার ক্ষেত্রে পাট্টা ও কাবুলিয়াত দুটি ব্যবস্থা চালু করেছিলেন। পাট্টা, জমিতে কৃষকদের স্থায়িত্ব স্বীকার করে শেরশাহ কৃষককে যে দলিল দিতেন তাকে পাট্টা বলা হয়। তাহলে জমিতে কৃষকদের সত্ত্ব স্বীকার করে শেরশাহ কৃষককে যে দলিল দিতেন তাকে পাট্টা বলা হয়। পাট্টায় কৃষকের নাম, জমিতে কৃষকের অধিকার, কত রাজস্ব দিতে হবে প্রভৃতি লেখা থাকত। কাবুলিয়াত, কৃষক নির্দিষ্ট রাজস্ব দেওয়ার কথা কবুল করে রাষ্ট্রকে দলিলদাতা কাবুলিয়াত নামে পরিচিত। সিজদা ও পাইবস বলতে কী বোঝো? সিজদা ও পাইবস এই দুটি ছিল পারসিক প্রথা। দিল্লির সুলতান গিয়াসউদ্দিন বলবান নিজের রাজকীয় ক্ষমতা জাহির করার জন্য এই দুটি রীতি চালু করেছিলেন। সিজদার অর্থ হলো সুলতানকে ষষ্ঠাঙ্গে প্রণাম করা, আর সুলতানের পদযুগলকে চুম্বন করাকে বলা হতো পাইবস। এগুলো ছিল সুলতানের সার্বভৌম ক্ষমতার প্রতীক।
মুঘলরা কেন নিজেদের বাদশাহ বলতো? উত্তর লিখবে মুঘলরা সার্বভৌম শাসকের ক্ষেত্রে বাদশাহ বা বাদশাহ শব্দটি ব্যবহার করত। বাদশাহ বা বাদশাহ হলো পাতশাহী শব্দগুলি ফার্সি। পাদ অর্থাৎ প্রভু এবং শাহ অর্থাৎ শাসক বা রাজা, এই দুটি শব্দ এখানে যোগ হয়েছে। খুব শক্তিশালী শাসক বোঝানোর জন্য পাদ এবং শাহ শব্দ দুটি একসঙ্গে ব্যবহার করা হয়েছে। মুঘল সম্রাটরা নিজেদের শক্তিশালী শাসক হিসেবে বোঝানোর জন্য নিজেদের বাদশাহ বলতো। 1507 খ্রিস্টাব্দে বাবর কবুলে থাকার সময় পাতশাহ উপাধি নেন। 4 থেকে সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো দুটি, প্রতিটি প্রশ্নের মান 3 করে, 3 গুণ 2 সমান সমান 6। প্রথম, খলজি বিপ্লব কি? উত্তর লিখবে 1290 খ্রিস্টাব্দে হিন্দুস্তানি মুসলিমদের নেতা ও সাম্রাজ্যের প্রধান সেনাপতি জালালউদ্দিন ফিরোজ খলজি বলবনের বংশধর অসুস্থ কায়কোবাদ ও শিশু কায়ুমার্সকে হত্যা করে দিল্লির সুলতান হন। এই ঘটনাকে খলজি বিপ্লব বলা হয়। এর ফলে দিল্লিতে ইলবারি তুর্কি অভিজাতদের ক্ষমতা চলে যায়। তার বদলে খলজি তুর্কি ও হিন্দুস্তানিদের ক্ষমতা বেড়ে গিয়েছিল। ইকতা কি ইকতাদার কাদের বলা হতো? উত্তর লিখবে ইকতা। দিল্লির সুলতানরা বিভিন্ন রাজ্য জয় করে তাদের সাম্রাজ্যের আয়তন বাড়িয়েছিলেন। সুলতানরা যেসব রাজ্য জয় করতেন সেই রাজ্যগুলি এক একটি প্রদেশের মতো ধরে নেওয়া হতো। এই প্রদেশগুলিকেই বলা হতো ইকতা। ইকতাদার, ইকতার দায়িত্বে থাকতেন একজন সামরিক নেতা, তাকে বলা হতো ইকতাদার বা মুক্তি বা ওয়ালি। ইকতাগুলি থেকে কর আদায় করা এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব থাকতো ইকতাদারদের ওপর। ইকতাদাররা সম্পূর্ণভাবে সুলতানের নিয়ন্ত্রণে থাকতেন। পরে 12 ভূঁইয়া কাদের বলা হতো? লিখবে মুঘল সম্রাট জাহাঙ্গীরের সময়ে বাংলায় যে 12 জন হিন্দু জমিদার এবং আফগানরা মুঘলদের বিরুদ্ধে বহুবার বিদ্রোহ করেছিলেন তাদের একসঙ্গে 12 ভূঁইয়া বলা হতো। 12 ভূঁইয়া বলা হলেও প্রকৃতপক্ষে এদের সংখ্যা ছিল 12 থেকে অনেক বেশি। 12 ভূঁইয়াদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন প্রতাপাদিত্য, চাঁদ রায়, কেদার রায়, ঈশা খান প্রমুখ। শেষ পর্যন্ত জাহাঙ্গীর এদের নিজের নিয়ন্ত্রণে আনতে পেরেছিলেন। পরে সুলতানি যুগে কেন দিল্লিতে রাজধানী স্থাপন করা হয়? উত্তর লিখবে ভৌগোলিক অবস্থান, নিরাপত্তা, বাণিজ্যিক সুবিধা ও প্রশাসনিক সুবিধার জন্য সুলতানি যুগে দিল্লিতে রাজধানী স্থাপন করা হয়। ভৌগোলিকভাবে দিল্লির অবস্থান আরাবল্লী শৈলশিরায় একটি প্রান্ত ও যমুনা নদী বিধৌত সমতলের সংযোগস্থলে। তাই এখানে আরাবল্লীর পাথর দিয়ে জমির ঢাল অনুযায়ী সুরক্ষিত দুর্গ নির্মাণ করা সহজ ছিল। 2, প্রধান জলপথ যমুনা নদী শহরের পূর্ব দিকের প্রাকৃতিক সীমানা নির্ধারণের সুবিধা থাকার জন্য সুলতানরা দিল্লিতে রাজধানী স্থাপন করেন। 5 থেকে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও, প্রশ্নের মান 5। প্রথম, সুলতান রাজিয়ার পরিচয় দাও বা সুলতান রাজিয়ার কৃতিত্ব আলোচনা করো। উত্তর লিখবে ইলতুৎমিশের সার্থক উত্তরাধিকারী ছিলেন সুলতান রাজিয়া। তিনি ছিলেন ইলতুৎমিশের সন্তানদের মধ্যে যোগ্যতম। তার শাসনকাল দিল্লি সুলতানের ইতিহাসে 2 ভাগে উল্লেখযোগ্য হয়েছে। এই প্রথম ও শেষবার একজন নারী সুলতান পদে বসেছিলেন এবং বান্দেগানি চিহেলগানি বা 40 চক্রের সদস্যদের মধ্যে সম্পর্ক জটিল আকার ধারণ করলে তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছিল। একজন নারী সুলতান রাজিয়া সিংহাসনে বসেছিলেন সেনাবাহিনী অভিজাতদের একাংশ ও দিল্লির সাধারণ লোকেদের সমর্থন নিয়ে। একজন নারী হয়েও তিনি পুরুষের মতোই রাজদরবারের শাসন কার্য পরিচালনা করতেন এবং প্রজাদের অভাব অভিযোগের সমাধান করতেন। তিনি পুরুষদের মতো ঘোড়ার পিঠে চড়ে যুদ্ধ করা প্রভৃতি কাজে সমান দক্ষতা দেখিয়েছিলেন। 2, 40 চক্রের বিরোধিতা। রাজিয়া কেন্দ্রীভূত রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার জন্য অন্যায়ভাবে ক্ষমতা ভোগকারী তুর্কি অভিজাতদের দমন করতে সচেষ্ট হয়েছিলেন, কারণ তুর্কি অভিজাতদের একটি অংশ তার সিংহাসনে বসা নিয়ে চরম আপত্তি করেছিল। রাজপুত বিরোধী। উত্তর পশ্চিম ভারতের রাজপুত রাজারাও রাজিয়ার শাসনের বিরোধিতা শুরু করেছিল। রাজিয়া কিন্তু বিদ্রোহ দমন করলেও শেষ রক্ষা করতে পারেননি। পরিণতি: রাজিয়ার পুরুষের মতো আচরণ ও এক হাবসি নেতাকে সেনাপতি করার ফলে তুর্কি অভিজাতরা ক্ষুব্ধ হয়ে ওঠে। বিদ্রোহী অভিজাতদের মধ্যে ভাঙন ধরাতে রেজিয়া আলতুনিয়া নামে এক অভিজাতকে বিবাহ করে। অবশেষে বিদ্রোহীদের ষড়যন্ত্রে রাজিয়া ও তার স্বামী নিহত হন। মূল্যায়ন: ঐতিহাসিক মিনহাজ-ই-সিরাজের বক্তব্য অনুযায়ী সুলতান রাজিয়া
বাংলাদেশ থেকে সিন্ধু প্রদেশ পর্যন্ত সকল আমির ও প্রাদেশিক শাসকগণের বশ্যতা আদায় করতে সমর্থ হয়েছিলেন। তার মতে রাজিয়ার মধ্যে দিল্লির সুলতান পদ অধিকার করার মতো সব গুণই ছিল। পরের প্রশ্ন, মুঘল সম্রাট আকবরের কৃতিত্ব আলোচনা করো। মুঘল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন আম্মু আকবর, এটা আকবর হবে, আম্মু আকবর। সাম্রাজ্য বিস্তার, প্রশাসনিক দক্ষতা, বিদ্যোৎসাহিতা, ধর্মীয় উদারতার জন্য তিনি ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন। এক, সাম্রাজ্য বিস্তার। হুমায়ুনের মৃত্যুর পর মাত্র 13 বছর বয়সে আকবর দিল্লির সিংহাসনে বসেন। শাসনকার্যে তাকে সাহায্য করেছিলেন বৈরাম খাঁ। বৈরাম খাঁর সাহায্য নিয়ে 1556 খ্রিস্টাব্দে পানিপথের দ্বিতীয় যুদ্ধে হিমুকে পরাজিত করে তিনি দিল্লিতে মুঘল শাসন সুদৃঢ় করেন। এরপর একে একে মধ্য ভারত ও উত্তর পশ্চিম সীমান্তের কাছে কয়েকটি ছোট রাজ্য চিতোর, গুজরাট, বাংলা ইত্যাদি অঞ্চল জয় করেন। 1576 খ্রিস্টাব্দে হলদিঘাটের যুদ্ধে রাণা প্রতাপ সিংহকে পরাজিত করেন। পরের পয়েন্ট, শাসন ব্যবস্থা। আকবর শাসনকার্যের সুবিধার জন্য তার সাম্রাজ্যকে কয়েকটি প্রদেশে ভাগ করেছিলেন। প্রদেশগুলিকে বলা হতো সুবা। সুবাগুলি কয়েকটি সরকারে এবং সরকারগুলি আবার কয়েকটি পরগনায় ভাগ করা হতো। পয়েন্ট করে, মানসাবদারি প্রথা। আকবর মানসাবদারি প্রথা চালু করেন। যুদ্ধের সময় মানসাবদাররা সৈন্য ও ঘোড়া দিয়ে সম্রাটকে সাহায্য করত। রাজস্ব ব্যবস্থা। আকবর জমি জরিপের ভিত্তিতে রাজস্ব নির্ধারণ করার পদ্ধতি চালু করেন। এই ব্যবস্থাকে বলা হয় যাবতী ব্যবস্থা। রাজস্ব আদায়ের জন্য তিনি তহশালা বন্দোবস্ত বা তহশালা ব্যবস্থা চালু করেন। ধর্মীয় উদারতা। সম্রাট আকবর পরধর্ম সহিষ্ণু ছিলেন। তিনি সকলের প্রতি সহনশীলতা এবং সকলের জন্য শান্তির পথ সুলো-ই-কুল আদর্শের কথা বলেন। এই আদর্শের ভিত্তিতে আকবর দিন ইলাহি ধর্মমত প্রবর্তন করেন। উপসংহার। সম্রাট আকবর সর্বক্ষেত্রে যে কৃতিত্বের স্বাক্ষর রেখে গেছেন তার জন্য তাকে মহান সম্রাট উপাধিতে ভূষিত করা হয়। প্রশ্ন, দিল্লির সুলতানদের আমলে ব্যবসা বাণিজ্যের বিস্তার কেন ঘটেছিল? উত্তর লিখবে 320 বছর পর্যন্ত দিল্লির সুলতানি সাম্রাজ্য টিকে ছিল। সুলতানি সাম্রাজ্যের অর্থনীতির অন্যতম ভিত্তি ছিল তার উন্নত ব্যবসা বাণিজ্য। সুলতানি আমলে ব্যবসা বাণিজ্য বিস্তারের কারণগুলি হলো: এক, নতুন শহর। সুলতানি যুগে বিভিন্ন সময়ে নানা কারণে অনেক নতুন নতুন শহর গড়ে ওঠে। শহরগুলি ক্রমে জনবসতিপূর্ণ হয়ে পড়ে, ফলে ব্যবসা বাণিজ্যেরও উন্নতি হয়। 2, আইন শৃঙ্খলা। সুলতানরা সবসময় সাম্রাজ্যের আইন শৃঙ্খলা বজায় রাখার ওপর জোর দিতেন। তার ফলে বণিকরা ব্যবসা বাণিজ্যের কাজে উৎসাহ পেত। বণিকরা এক স্থান থেকে অন্য স্থানে নিরাপদে পণ্য সামগ্রী সরবরাহ করতে পারত। 3, যোগাযোগ ব্যবস্থা। সেন যুগে সুলতানরা যোগাযোগ ব্যবস্থার উপর বিশেষ নজর দিতেন। রাস্তাঘাট, সরাইখানা প্রভৃতি নির্মাণের ফলে বণিকরা বাণিজ্য করতে উৎসাহী পেত এবং তারা অন্যান্য অনেক সুবিধা ভোগ করত। 4, সুলতানদের প্রয়োজনে বাণিজ্যিক বিস্তার। সুলতান আলাউদ্দিন খলজির আমল থেকে সৈন্যদের ভরণ পোষণ জন্য নগদ টাকায় কর আদায় করা হতো। ওই টাকা জোগাড় করার জন্য কৃষকরা ব্যবসায়ীদের কাছ থেকে তাদের উৎপন্ন শস্য বিক্রি করে দিতে বাধ্য হতো। এছাড়া সুলতান অভিজাতদের প্রয়োজনে মূল্যবান জিনিসেরও বাণিজ্য চলত, যা বাণিজ্যের প্রয়োজনে উৎপন্ন হতো না। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সপ্তম শ্রেণীর ইতিহাসের কোশ্চেন পেপার। ভালো তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করে দেখতে ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাইক করে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যে এবছর সপ্তম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে সপ্তম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিই। তোমরা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তার উপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। ফলে তোমরা কোশ্চেনটা দেখে নাও।